বংশমর্যাদা আছে। কেবল বংশমর্যাদার কারণে এই বছর কোনো কোনো পশুর দাম উঠেছে কোটি টাকার ও বেশি। এবছর এপ্রিল মাসের 19 তারিখে আমরা প্রথম কোটি টাকার পশুর সাথে পরিচিত হয়েছি এবং তার বংশমর্যাদার কারণে নাকি এই পশুর দাম বেড়েছে। এই বংশমর্যাদা শুধুই মার্কেটিং কৌশল নাকি এটি ছিল কোন সত্য ঘটনা? V8 রেঞ্জের সেই পশু আমরা খোঁজ করেছি। V8 রেঞ্জের পশুর আসলে কি সেই বংশমর্যাদা আছে? তার দাদা কিংবা বাবার খোঁজ কি পাওয়া যায়? সেই খোঁজে আমরা প্রথমেই সার্চ করেছিলাম V8 রেঞ্জের পশুর ওয়েবসাইটটি। আমেরিকান অথেন্টিক ব্রাহ্মার জাত নির্ধারণ করে এই একটি ব্র্যান্ড যার নাম V8 রেঞ্জ। এটি অনেক আগে থেকে ওয়েবসাইট পরিচালনা করছে এবং বেশ কিছু পেডিগ্রি তারা সংগ্রহ করে, অর্থাৎ বংশমর্যাদা বা বংশ পরিচয় সংগ্রহ করে। কেন বংশ পরিচয় প্রয়োজন? কারণ বংশ পরিচয় একটি উন্নত জাতের পশুর তার বায়োডাটা নির্ধারণ করে। কারণ বংশ পরম্পরায় যদি তার খাদ্যাভ্যাস, তার বাবা মার ব্লাডিং যদি ভালো থাকে তাহলে পশুটি উন্নত বলে নির্ধারণ হয়ে থাকে, আর সেটি করে থাকে V8 রেঞ্জ। আমরা খোঁজ করার চেষ্টা করেছি বাংলাদেশে থাকা V8 রেঞ্জের 962/7 নাম্বার পশুটি এবং খুঁজতে খুঁজতে আমরা প্রথমেই বেশ খানিকটা কষ্ট পেতে হলেও আমরা এই পশুটির সন্ধান পেয়েছি যেটি ওয়েবসাইটে রয়েছে। এই সেই পশুটি যার আদি ইতিহাস সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশে প্রথমবারের মতো এসেছে। কিন্তু আমাদের খটকা লাগে এই পশুটির সাথে যেটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে তার সাথে বাংলাদেশে সেই পশুটির কিন্তু মিল আমরা খুব একটা খুঁজে পাচ্ছি না। কারণ পশুটির গায়ের চামড়ার রং আমরা দেখছি মাথার উপর থেকে কোমর পর্যন্ত এই ওয়েবসাইটে পাওয়া পশুটির রং যেখানে লাল দেখা যাচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের পশুটির গায়ের চামড়ার রং দেখতে পাচ্ছি ব্ল্যাক। এবং একই সাথে পশুটির উচ্চতায়ও কিন্তু বেশ খানিকটা পার্থক্য আমরা লক্ষ্য করছি। হয়তো এটি বয়সের কারণে, কারণ ওজন যখন বাড়ে খানিকটা নিচু হতেই পারে। আমরা খোঁজ করেছি যেটি অমোচনীয় সংখ্যা, যে সংখ্যাটি আসলে এই উন্নত পশুর পরিচায়ক, এটি দুই দিকে আছে। আমরা একদিকে মেলানোর চেষ্টা করেছি, সেটি কোনোভাবেই মিলছিল না, কিন্তু অপর দিকে আমরা যখন চেষ্টা করলাম দেখলাম যে খানিকটা, অর্থাৎ বেশ খানিকটা মিলে যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে এটি সেই উন্নত জাতের পশু যেটি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। তাহলে সেই পশুর চামড়ার রং এর পরিবর্তনের কারণ কি? সময়ের সাথে আসলে অনেক রকমের মোল্ডিং হয়। আমরাও হয়তো বা ছোটোবেলায় একটু ফর্সা ছিলাম, এখন হয়তো একটু কালো হয়ে গেছি। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার আছে। গরুর ক্ষেত্রে এরকম মোল্ডিং হয়। আবার হচ্ছে গরু সারাদিন যেটা রোদে থাকে, আবার গরু যেটা সারাদিন রোদে থাকে না, ঘরের ভিতরে থাকে, এটার মধ্যে অনেক রকমের পার্থক্য হয়। যে এক সময় ছিল সারাদিন রোদে ছিল, তার একটা টেক্সচার থাকবে, এখনও সারাদিন রোদে থাকে না, সারাদিন ঘরে থাকে, তার টেক্সচার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ মালিক দাবি করছে আবহাওয়া পরিবর্তনের কারণে চামড়ার রং পরিবর্তন হতেই পারে, কিন্তু কেবল বংশ মর্যাদা বা বাপদাদার খবর জানলে কি একটি পশুর দাম বৃদ্ধি পেতে পারে, 1 কোটি টাকা ছাড়াতে পারে? সেই প্রশ্ন ছিল এই পশুবিদের কাছে। যে কতটা মার্বলিং মিট তৈরি করছে, দেখতে হয় তার ব্রিডের জেনেটিক্সটা, এই জেনেটিক্সটা কোথায় প্রডিউস হয়েছে, কি প্রক্রিয়ায় প্রডিউস হয়েছে, জেনেটিক ক্যারেক্টারিস্টিকগুলো কি ছিল, সেই বিষয়গুলো কিন্তু এখানে কনসিডারে আসে তার ফিড এবং ডায়েট, অর্থাৎ কি ধরনের খাবার তাকে খাওয়ানো হয়েছে, সেটি কি পাশ্চার ল্যান্ডে খেয়েছে নাকি অন্য কোনো খাবার খেয়েছে, কি ধরনের নেচারে খাবার খেয়েছে, তার এটার এফিকেসি কেমন ছিল, পারফরমেন্স কেমন ছিল, এই সবগুলো কিন্তু কনসিডারে আসবে তার এজিং প্রসেস, অর্থাৎ কতটুকু বয়সে সে এ ধরনের মিট প্রডিউস করা সক্ষম হচ্ছে, সেই বিষয়টি কনসিডারে আসবে। বিফ কিন্তু সারা বিশ্বে প্রডিউস করা হয়, সুতরাং বিফের যেমন উচ্চ মূল্য হতে পারে বিজ্ঞানভিত্তিক, একই ক্ষেত্রে ব্রিডিং বুলেরও উচ্চ মূল্য হতে পারে তার ব্রিডিং লাইনের সম্পূর্ণ প্রোটোকল যদি মেনটেন করা হয় এবং ন্যাশনাল ইকোনমিতে যদি একটা ভ্যালু অ্যাড করে। একটি পশুর দর বৃদ্ধির নানা ধরনের কারণ থাকতে পারে। কেবলমাত্র একটি ওয়েবসাইটে তার বাপদাদার পরিচয় জানিয়েই বলা যেতে পারে না যে এটি আসলে দামি পশু। বিশ্বে V8 রেঞ্জ ছাড়াও HK, VL, JD হ্যাজেন্স, সার্কেল মুরানো সহ আরও অনেক ধরনের ব্র্যান্ড কিন্তু প্রচলিত আছে। বাংলাদেশের বাজারে এগুলো না পাওয়া গেলেও বিশ্বে কোনোটির দাম 25 কোটি টাকাও ছাড়িয়েছে। বাংলাদেশে শুধুমাত্র বাজারজাতকরণ কিংবা কোরবানির উদ্দেশ্যে এই ধরনের পশু আনলে দেশের অরিজিনাল জাতের ক্ষতি হতে পারে, সেটিও কিন্তু বলছে এই বিশ্লেষক। গবাদি পশুর জাত উন্নয়ন সম্পূর্ণ একটি বিজ্ঞান চর্চা। হঠাৎ করেই কোনো একটি জাত
আমাদের দেশে ইন্ট্রোডিউস করা আমি মনে করি সমীচীন নয়। এটি একটি বিজ্ঞান চর্চা, এটি গবেষণার বিষয়, একটি গবেষণার মাধ্যমে এটি যেতে হবে। কোনো একটি জাতকে আমাদের দেশের ক্লাইমেট, আমাদের দেশের ফুড হ্যাবিট, আমাদের দেশের সম্ভাব্যতা সব কিছু বিবেচনায় নিয়ে সম্পূর্ণ গবেষণা প্রোটোকল, একটা প্রোটোকলের মধ্য দিয়ে ফলাফল যেটা আমরা পাবো তার ভিত্তিতেই কিন্তু ডিসাইড করা উচিত যে আমাদের দেশে কোন জাতটি উপযোগী হবে। হঠাৎ করেই কোনো জাতকে ইন্ট্রোডিউস করা কোনোভাবেই বিজ্ঞানসম্মত নয় বলে আমি মনে করি। অন্যদিকে উচ্চ মর্যাদাশীল একটি পশু যদি বাংলাদেশে আসে, সেটির প্রধান কাজ হতে পারে ব্রিডিং কিংবা দুগ্ধ উৎপাদন করা। সেটি না করে কেন সাদেক এগ্রো একটি পশু কোরবানি করে দিল? কারণ কোরবানি করে দিল তো সেই পশুর ইতিহাস শেষ হয়ে গেল। অর্থাৎ বলাই যায় উচ্চ বংশমর্যাদাপূর্ণ একটি পশু যেটি শুধুই একটি মার্কেটিং কৌশল, এবং এই মার্কেটিং কৌশলে আপনি ধরা দেবেন কি দেবেন না সেই ইচ্ছা আপনার, কেননা আপনি নির্ধারণ করবেন কোরবানির জন্য আপনার শ্রেষ্ঠ পশু কি হতে পারে।